সেটা আসো। হ্যালো প্রেইড ব্যাচের স্টুডেন্টরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 7টায় আমাদের ক্লাসটি শুরু করার কথা ছিল, আমরা 7:03 শুরু করলাম। ওকে, আপনারা ঝটপট একটু আপনারা জয়েন হয়ে নেন। আমরা জাস্ট 1 মিনিট পর ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং কথা মতো আমাদের পূর্বে ঘোষিত কথা মতো আজকে লাইভ ক্লাসটি শুরু করতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে অশেষ মেহেরবানি। কারণ আমাদের ক্লাসটা শুরু করার কথা ছিল আরো বেশ কয়েকদিন আগে থেকে, তাই না? কিন্তু বিশেষ কিছু কারণে আমরা ক্লাসটা একটু পিছিয়েছি। তো সেই কাঙ্ক্ষিত আজকে আমাদের পেইড কোর্সের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে শিখব, আমরা কিছু রোড ম্যাপ নিয়ে কথা বলবো, যে পুরো আমাদের কোর্সটা কিভাবে আমরা সাজিয়েছি সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি আজকের লেকচারে আমরা কথা বলবো প্রথম অধ্যায় থেকে। আমরা প্রথমে দেখাতে চলবো যে কিভাবে আমরা তোমাদের পুরো রোড ম্যাপটা সাজিয়েছি। অর্থাৎ আমাদের আইসিটিতে 6টা অধ্যায় আছে, পুরো 6টা অধ্যায়েরই ইনশাআল্লাহ তোমরা ক্লাস পাবা ডে বাই ডে। আমরা রুটিনটা আজকে লাইভ শেষেই তোমাদেরকে জানিয়ে দেব। তো 6টা অধ্যায়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ 25টা ক্লাসের মধ্যে, প্রথম 25টা ক্লাসের মধ্যে পুরো বইয়ের বেসিক শেষ করব ইনশাআল্লাহ। আর পরের 5টা ক্লাসে আমরা দেখাবো এমসিকিউ ও সিকিউ, বিভিন্ন বোর্ডে আসা এমসিকিউ ও সিকিউ। তো চলো শুরু করি আজকে আমাদের প্রথম অধ্যায়ের লেকচার। ওকে, দেখো প্রথমে এই অধ্যায়ের আমরা যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো আমরা একটু এট এ গ্লান্স দেখে নিই। ওকে, আমাদের প্রথম অধ্যায়ের নাম কি ভাইয়া? প্রথম অধ্যায়টা হলো আমাদের বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। দেখো, আলোচ্য বিষয় রেখেছি এই টপিকগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আলোচ্য বিষয় রেখেছি বিশ্বগ্রামের ধারণা, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা এআই, সংক্ষেপে এআই বলে থাকি, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তো সবাই আমার কথা মানে ভাইয়ার কথা এবং ভিডিও সবকিছু ঠিক আছে কিনা একটু জানিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজন লিখছে ভাইয়া আরেকবার প্রথম থেকে শুরু করেন। ভাই আমি এখনো পড়ানো শুরু করি নাই, নিউ বুকের হয়েছে ওই বুক। দেখেন, আমরা এখনো পড়ানো শুরু করি নাই, এখন মাত্র শুরু করছি। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। দেখেন, কোনটাতে প্রবলেম হলে সাথে সাথে জানিয়ে দেবেন। হ্যাঁ, ওই টপিকসটার মধ্যে ওই স্লাইডটা আমরা শেষ করার আগে আপনি সেটা বলবেন যে ভাইয়া এটাতে আরেকটু সময় দিন। কারণ একটা স্লাইড যখন আমরা শেষ করব তখন আমাদের মেন্টালিটি ওই স্লাইডে চলে যাবে। সো যে স্লাইডে আপনাদের প্রবলেম হবে বা কথা বলতে হবে ওইটাতে আরো একটু সময় নেবেন, বলবেন যে ভাইয়া এটা বুঝি নাই, আরো একবার। কারণ একটা কথা মনে রাখবেন, আপনি যদি স্রোতের সাথে গা ভাসিয়ে দেন, মানে সবাই বলতেছে ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার, বাট আপনি বোঝেন নাই, কিন্তু আপনি যদি না বুঝে সবার সাথে তাল মিলিয়ে যদি বলেন যে হ্যাঁ ভাইয়া আমি বুঝেছি, তাহলে কিন্তু দিন শেষে আপনি লুজার, মানে আপনি ঠকবেন। বাকি সবাই জিতে যাবে, বাট আপনি দিন শেষে ঠকে যাবেন। ওকে, দেখেন আমরা শুরু করি তাহলে। প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিশ্বগ্রাম। বিশ্বগ্রামটা আসলে কি আমি একটু মুখে বলি, তারপর এখানে দেখাচ্ছি। বিশ্বগ্রাম এটাকে যদি আমরা ভেঙে বলি তাহলে আমরা দুইটা শব্দ পাই। কি পাই ভাইয়া? বিশ্বগ্রাম। দেখেন, বিশ্ব আর একটা পাই আমরা হলো গ্রাম। ওকে, বিশ্ব প্লাস গ্রাম।
গ্রাম মানে কি এটা তো আমরা সবাই জানি ভাইয়া। গ্রাম মানে কি? গ্রাম মানে হলো যেখানে খুবই ছোট একটা সার্কেল থাকবে, ছোট একটা এরিয়া, যেখানে জনবহুল খুবই কম থাকবে, কোলাহল কম থাকবে, যানবাহন কম থাকবে, সবকিছু কম থাকবে, কিন্তু মানুষের যোগাযোগটা অনেক অনেক স্ট্রং থাকবে। অর্থাৎ তুমি চাইলেই ভোরবেলা রাস্তায় বের হলে গ্রামের বিভিন্ন লোকের সাথে দেখা করতে পারবা, চাইলেই এই বাসা থেকে ওই মহল্লায়, এই মহল্লা থেকে ওই মহল্লা, এই পাড়া থেকে ওই পাড়া যেতে পারবা, কেউ অসুস্থ হলে দেখতে যেতে পারবা। তো এইটা হলো গ্রামের একটা বৈশিষ্ট্য, একটা গ্রামের বৈশিষ্ট্য। তো এই গ্রামকে যদি তুমি পুরো বিশ্বকে যদি গ্রামের মতো করে চিন্তা করো, যে পুরো বিশ্ব, আমি এখন চাইলেই সিঙ্গাপুরে কথা বলতে পারছি, আমি এখন চাইলেই আমেরিকাতে একটা মেইল করতে পারছি, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে। তাহলে দেখো, তুমি এবার একটু গ্রামের সাথে চিন্তা করো, তুমি চাইলেই ওই পাড়ার করিম চাচার সাথে দেখা করে আসতে পারো, কয়েক মিনিটের বিষয়, বিকেলে গিয়ে দেখা করতে পারো। তুমি ওই চাইলে রহিম চাচা অসুস্থ, তাকে গিয়ে দেখে আসতে পারলা। সেম ভাবে বিশ্বকে যদি আমরা এই গ্রামে যেমন সুবিধাগুলো পাই, বিশ্বকে যদি আমরা এই গ্রামের মতো করে তুলনা করি, একটা হাতের মুঠোয় যদি তুলনা করি, এটাকেই আমরা বিশ্বগ্রাম বলবো। দেখি আমরা স্লাইডে কি লেখা আছে, আমরা একটু দেখি। ওকে, দেখেন, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রামকে আমরা ইংরেজিতে কি বলবো ভাইয়া? গ্লোবাল ভিলেজ বলবো। তাহলে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হলো এমন একটি সামাজিক মাধ্যম। এটা কি মাধ্যম ভাইয়া? এটা সামাজিক মাধ্যম, যেখানে পৃথিবীর সব মানুষই একক সমাজে বসবাস করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। যে কথাটা আমি প্রথমে বলে নিলাম, যে একটা গ্রামে যেমন তুমি চাইলেই খুব সহজে যোগাযোগটা করতে পারো, দেখা করতে পারো, এটা এটা কোনো ব্যাপারই না। সেম ভাবে আমাদের পুরো বিশ্বকে যদি আমরা দেখো, এই যে তোমাদের একটা চিত্রের মধ্যে বোঝানোর চেষ্টা করছি, এইটা হলো আমাদের আর্থ, পুরো বিশ্বকে যদি আমরা হাতের মুঠোয় যদি চিন্তা করতে পারি, যে যে কোনো টাইমে আমরা বিভিন্ন বিশ্বে, বিভিন্ন দেশে মেইল করতে পারবো, ভিডিও কনফারেন্সিং করতে পারবো, অডিও কলে কথা বলতে পারবো, একটা ভিডিও বার্তা পাঠাতে পারবো, একটা বড় ডকুমেন্টস পাঠাতে পারবো, একটা ছোট ডকুমেন্টস পাঠাতে পারবো। এইটাই হলো বিশ্বগ্রাম। ওকে, আশা করি বিশ্বগ্রামের একদম বেসিক কনসেপ্ট আমরা সবাই ক্লিয়ার হয়েছি। এটা হলো বিশ্বগ্রামের একদম বেসিক কনসেপ্ট। ওকে, আচ্ছা, একটা কথা বলি, শোনো। অনেকে বলছো বা অনেকে এটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া, আমাদের প্রথম অধ্যায়টা হলো বইয়ের মধ্যে আছে প্রায় 90 পৃষ্ঠা, বাট আমি তো এখানে পড়াবো হলো মনে করো যে 30 পৃষ্ঠা বা 40 পৃষ্ঠা, প্রত্যেকটা বিষয়ের একদম মূল জিস্ট। এখন মনে করো যে একটা বিষয়ের অনেক বড় একটা গল্প দেওয়া আছে, অনেক বড় বাংলায় এমনি পেঁচানো কথা বলা আছে, ওইগুলো আসলে আমাদের লাইভ ক্লাসে কথা বলার আমি মনে করি কোনো ভ্যালিড রিজন নাই। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা টপিকের মূল মূল জিস্ট যে কথাগুলো, সেই কথাগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এতে করে আবার ভাবতে পারো যে ভাইয়া, তাহলে কি এটা আমাদের সিকিউ এমসিকিউ আনসার করতে প্রবলেম হবে? না, সিকিউ আনসার করতে প্রবলেম হবে না ভাইয়া। যে যে টপিকগুলো ছোট ছোট গল্প ব্যাখ্যা, যেগুলো আমি বাদ দেব এখানে, ভাববা যে সেগুলো বাদ দেওয়ার মতো, এই জন্য ভাইয়া বাদ দিয়েছে, বাট তোমরা বাসায় ওটা রিডিং পড়ে নিবা। ওকে ওকে, দেখেন নেক্সট, আশা করি এটা আমরা সবাই বুঝেছি। এবার দেখেন, বিশ্বগ্রামের কিছু উপাদান লাগবে, কিছু উপাদান লাগবে। এখন বিশ্বগ্রাম তো আর এমনি হয় না, বিশ্বগ্রামের কিছু উপাদান লাগে বিশ্বগ্রাম যদি আমরা তৈরি করতে চাই। যেমন ধরো, আমি প্রথমে একটা গ্রামের কথা বললাম, গ্রামে তুমি কেন এই মহল্লা থেকে ওই মহল্লা খুব কম সেকেন্ডের মধ্যে কথা বলতে পারো, যোগাযোগ করতে পারো? কারণ দূরত্ব কম, হেঁটে যেতে পারো, দৌড় দিয়ে যেতে পারো, জোরে সাউন্ড দিয়ে ডাক দিতে পারো। সেম ভাবে এগুলো যেমন একটা উপাদান সোর্স, আমাদের এই বিশ্বগ্রাম তৈরি করতেও বেশ কিছু প্রধান উপাদানগুলো লাগবে। তো আমি এখানে বেশি না, মেইন যে উপাদানগুলো, সেই উপাদানগুলো দেখিয়েছি। দেখো, প্রথম হলো হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। দেখো, বিশ্বকে যদি আমরা হাতের মুঠোয় নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের হার্ডওয়্যার লাগবে। এখন হার্ডওয়্যার আর সফটওয়্যার অনেকেই তোমরা এই বিষয়টা গুলায় ফেলো, হার্ডওয়্যার কি আর সফটওয়্যার কি। দেখো, আমরা যে টেকনোলজির যুগে বা আপডেটের যুগে যে কাজগুলো করে থাকি, ধরো সাপোজ আমি একটু উদাহরণ দিচ্ছি, আমি যে বোর্ডটাতে তোমাদের ক্লাস নিচ্ছি, এইখানে আমি বোর্ডের ভেতরে যে সফট জিনিসগুলো আছে, সফট কাজগুলো আছে, যেমন এই ক্লাসটা তৈরি করতে যে অ্যাপস এর ব্যবহার করেছি, যে সফটওয়্যার ব্যবহার করছি, এটা হলো সফটওয়্যার। আর এই পুরো বোর্ডটা তোমরা দেখছো, যেটা এই যে হার্ড,
এই পুরো বোর্ডটা হলো একটা হার্ডওয়্যার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আমার সামনে যে ফোনটা আছে এটা একটা কি, এটা একটা হার্ডওয়্যার। ওকে, তারপর নেক্সট দেখো, তাহলে আমরা বুঝলাম যে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এটা মাস্ট, এটা লাগবে বিশ্বগ্রাম তৈরি করতে, এটা একদম মাস্ট, এটা লাগবে, প্রথম কথা। দ্বিতীয়, তোমরা এই উপাদানগুলো সুন্দর করে ভাইয়া টিএম করবেন। টিএম মানে কি জানেন ভাইয়ার মুখের ভাষা, এটা আপনারা মনে রাখবেন। টিএম মানে হলো টিতে টানা, মানে টানা মুখস্থ, ঠিক আছে? আর এম তে হলো মুখস্থ, এটা মনে রাখবেন, ঠিক আছে? ভাইয়া যেটা বলবে যে এটা টিএম, আমি শর্ট ফর্ম ইউজ করব, এটা আর ভাইবো না যেটা কোথাও কোনো বইয়ে আছে, হ্যাঁ এটা ভাইয়া ইউজ করবে। যেখানে বলবো এটা টিএম করবা মানে এটা একদম টানা মুখস্থ করে ফেলবা। ওকে, দেখো নেক্সটে যাচ্ছি আমরা। প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার, যেটা আমি একটু আগে বললাম। তাহলে বিশ্বগ্রাম তৈরি করতে আমাদের কি কি লাগবে ভাইয়া? প্রথমে হার্ডওয়্যার লাগবে, তারপর সফটওয়্যার লাগবে, হার্ডওয়্যার লাগবে এন্ড সফটওয়্যার লাগবে। তারপর ব্যক্তিবর্গের সক্ষমতা লাগবে। এখন দেখো ব্যক্তিবর্গের সক্ষমতা, এখন বিশ্বগ্রাম আমার কাছে ঠিক আছে। এখন মনে করো আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। এখন আমার যে নানি বেঁচে আছে, আমার নানির অ্যারাউন্ড বয়স ধরো যে 80 হবে, 75 টু 80 হবে মেবি। তো তাকে যদি বিশ্বগ্রামের কথাটা বলা যায়, সে ঘাবড়ে যাবে, বিষয়টা কি আমি বুঝলাম না বা এটা। দেখো তার কাছে ব্যক্তিবর্গের সক্ষমতা নাই, মানে তার কিন্তু সক্ষমতা নাই, তার হাতে কোনো স্মার্টফোন নাই, তার কাছে কোনো সফটওয়্যার নাই, কোনো হার্ডওয়্যার নাই, সে বিশ্বগ্রামের কিছু বুঝবেও না, বিশ্বগ্রামের মধ্যে সে আসবেও না, আওতাভুক্ত হবে না। তো এটা তার ক্যাপাসিটি নেই, বাট আমার ক্যাপাসিটি আছে। আমার কাছে, আমি বিশ্বগ্রামের একটা অংশ, আমি বিশ্বগ্রাম বুঝি, বিশ্বগ্রামের একটা এলিমেন্ট আমি। কেন? কারণ আমার কাছে একটা স্মার্টফোন আছে, বিভিন্ন হার্ডওয়্যার আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, বিভিন্ন স্কিল সম্পর্কে জানি, এই জন্য আমার এই সক্ষমতাটা আছে। তাহলে একটা বিশ্বগ্রাম তৈরি করতে যেমন হার্ডওয়্যার সফটওয়্যারেরও প্রয়োজন আছে, ঠিক তেমনি ব্যক্তিবর্গের সক্ষমতা বা ক্যাপাসিটির অবশ্যই প্রয়োজন আছে। তারপর দেখো ভাইয়া, ডেটা বা ইনফরমেশন, যেটা সবচাইতে ভ্যালুয়েবল প্রোডাক্ট আমাদের এই আপডেটেড বা টেকনোলজির যুগে। ডেটা বা ইনফরমেশন, ডেটা বা ইনফরমেশন কি? এই যে তোমরা ক্লাস করতেছো, আমার ক্লাস করতেছো, যার যার ঘরে বসে ফোনের মাধ্যমে আমরা ক্লাস করতেছি, আমি যে কথাগুলো বলছি এগুলো কি? এগুলো একটা ইনফরমেশন, একটা ডেটা। এই ডেটা বা এই ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে, বাট তোমরা কেন প্রাইভেট কোচিং এর পেছনে দৌড়াও, কেন কোর্সে ভর্তি হও? কারণ এই তথ্যগুলো আরেকটু ভেরিফাই বা আরেকটু এক্সপ্লেইন করার জন্য কিন্তু তোমরা শিক্ষকের কাছে যাও। এইগুলো হলো ডেটা বা ইনফরমেশন, এগুলোও আমাদের দরকার আছে বিশ্বগ্রাম তৈরি করতে। তারপর দেখো ইন্টারনেট সংযুক্ততা, যেটা সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ইন্টারনেট ছাড়া তুমি বিশ্বগ্রাম চিন্তাই করতে পারবে না। কারণ তোমার যেমন গ্রামে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য পায়ে হেঁটে যেতে হবে, সেম ভাবে তুমি পাকে উদাহরণ দিতে পারো ইন্টারনেটের সাথে। বিশ্বগ্রামে পা দিয়ে না, বিশ্বগ্রামে নেট দিয়ে আমরা যোগাযোগ করি। ওকে, আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে? ভাইয়া লিঙ্ক তো গ্রুপে দিলেন না। আচ্ছা, ও আচ্ছা, একজন বলছে ভাইয়া এগুলো তোলার সময় দিবেন না। দেখেন আমি একটা স্লাইডে মিনিমাম 7 আর 10 মিনিট করে সময় দেই, আপনারা আমার কথাও শুনবেন, এর মধ্যে তুলে ফেলবেন। আপনারা জার্নালিস্টদের খেয়াল রাখবেন, যারা সাংবাদিকতা করে, তারা দেখবেন বড়, ধরেন সাপোজ আমাদের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, বা আরেকজন ছিল খালেদা জিয়া, বা ধরো সার্জিস হাসনাত, এদেরকে তো চেনো। তো সার্জিস আর হাসনাত একটা সংবাদ সম্মেলন করতেছে, ওইখানে তারা যে মুখের ভাষাগুলো বলে এগুলো কিন্তু রেকর্ড হয়। পাশাপাশি দেখবা কিছু লোকজন খাতা কলম নিয়ে রেডি থাকে, একদম দাঁড়িয়ে, হাতের উপরে কোনো ব্রেঞ্চ নাই, টেবিল নাই, ওই কথা তারা বলে সাথে সাথে লিখে ফেলে, খুব শর্ট সংকেত ভাষায় লিখে ফেলে। তো আমার ক্লাসগুলো তোমরা দুইটা ওয়েতে করবা। একটা হলো আইসিটির জন্য আজকেই প্রথম সেপারেট একটা নোট খাতা তৈরি করবা পুরো 6টা অধ্যায়ের জন্য। প্রথমত আমি যখন যে স্লাইডটা বুঝাবো খুব দ্রুত ঝটপট, লেখা খারাপ হোক ডাজন্ট ম্যাটার, ওইটা তৈরি করে ফেলবা। ক্লাস শেষে ওইটা আমরা আলাদা একটা নোট করবা। এটা হলো প্রথম কথা। এখন যার মনে হবে ভাইয়া আমি অলস, আমি কোনোভাবে পাস টাস করলে পারলে, এই জন্য আপনার কোর্সে ভর্তি হয়েছি, 3-4 পয়েন্ট পাইলে এনাফ। তোমাকে তো আমি তাহলে বুঝাইতে পারবো না। তুমি কি করবা, আমি স্লাইড একটা শেষ হওয়ার পরে একটু সাইড হব, তুমি একটা স্ক্রিনশট নিতে পারবা। বা আমাদের ক্লাসটা যখন শেষ হবে, ক্লাসটা কিন্তু রেকর্ড থাকবে, আমি তোমাদের বলেছিলাম পুরো 2 বছর ইনশাল্লাহ রেকর্ড থাকবে। তোমরা চাইলে ওই রেকর্ড দেখেই পরে আবার স্ক্রিনশট নিতে পারবা বা
লিখে নিতে পারবে। ওকে ওকে নেক্সট, তাহলে ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে, তারপর যোগাযোগ কমিউনিকেশন যেটাকে আমরা বলি এটা থাকতে হবে। টেলিকনফারেন্সিং, টেলিকনফারেন্সিং বিষয়টা একটু বুঝায় বলি। কনফারেন্স মানে কি এইটা আগে বোঝেন। কনফারেন্স, আপনার আগে কনফারেন্সটা ভালো করে বোঝেন, তারপর টেলি দিয়ে আলাদা করে বুঝাবো। কনফারেন্স মানে আমরা যেটাকে মিটিং বলি, আলোচনা বলি, সভা বলি, সেমিনার বলি। একটা সভা বা সেমিনার করতে কি করতে হয় আমরা দেখি, ধর বর্তমানে ছাত্র নেতা যারা সার্জিস আর হাসনাত ভাই, ওরা ডাকলে আমরা কি করি, সবাই ওখানে সমবেত হই, মানে সবাই জমা হই, ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে এসে ঢাকায় জমা হই, সার্জিস ভাই বক্তব্য দেয়, আমরা ওইখানে বসে থাকি, তাই তো। এইটা আমরা ধরো একটা, এটা একটা সভা। কনফারেন্স কি, ধরো একটা কোম্পানির একটা বিভিন্ন বেশ কয়েকটা কোম্পানির সিও চলে আসছে, 10 জন বা 15 জন একসাথে বসে একটা ডিল করবে। তারা তাদের কি হচ্ছে, ফিজিক্যালি বা শারীরিকভাবে একটা রুমের মধ্যে আসতে হচ্ছে, বাট এই বিশ্বগ্রামের কারণে তারা টেলিকনফারেন্সিং এর মাধ্যমে যার যার অফিসে বসেই তারা ওই ডিলটা করতে পারবে, ওই কনফারেন্সটা করতে পারবে। এটাই হলো টেলিকম, মানে টেলিকনফারেন্সিং। আশা করি বুঝতে পেরেছেন, এটাও বিশ্বগ্রামের একটা প্রধান উপাদান হিসেবে কাজ করে। তারপর দেখেন ভিডিও কনফারেন্সিং, এটার সাথে আপনারা খুবই খুবই ভালোভাবে যুক্ত আছেন। আপনারা দেখছেন এখন না, আজ থেকে 2-3 বছর আগে আমরা দেখেছি আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল, উনি যখন কোনো প্রোগ্রামে যেতে পারে নাই, বড় কোনো প্রোগ্রাম সাপোজ পদ্মা সেতু বা বড় কোনো কিছু উদ্বোধন হবে, উনি যেতে পারে নাই তার ব্যস্ততার কারণে, উনি তখন কি করে, তার বাসা থেকে, বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং এ যায়। ওইখানে যে লোকজন থাকে তাদের সামনে বিশাল একটা স্ক্রিন দেওয়া থাকে, তারা ওইখানে আমাদের প্রধানমন্ত্রীকে দেখতে পায়, আমাদের জনদরদি প্রধানমন্ত্রীকে দেখতে পায়। তখন শেখ হাসিনা এসে এখানে এরকম হাই দেয়, আমাদের জনগণও এরকম হাই দেয়, সে ওইখান থেকে কথা বলে, স্পিকার দেওয়া থাকে, আপনারা কেমন আছেন নওগাঁবাসী, আপনারা কেমন আছেন বগুড়াবাসী, আপনারা কেমন আছেন নারায়ণগঞ্জবাসী, এইভাবে উনি স্পিচ দেয়। তখন আমরা ওইখান থেকে জনগণ দেয়, হ্যাঁ আমরা ভালো আছি। এটা এই যে এটাকে আমরা বলবো ভিডিও কনফারেন্সিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা বিশ্বগ্রামের প্রত্যেকটা উদাহরণ। এইখানে কিছু এক্সট্রা তথ্য আছে, আপনারা একটু জেনে রাখবেন, এই তথ্যগুলো সুন্দর করে জেনে রাখবেন। আসলে বিশ্বগ্রামটা সর্বপ্রথম এই শব্দটা ইউজ করেছে কে, উদ্ভাবককে। আমি একটু সাইড হচ্ছি, আপনারা চাইলে একটু স্ক্রিনশট বা লিখে নিতে পারেন। ওকে, কত বাজে, 7:20। আচ্ছা, একজন লিখছে ভাইয়া আচ্ছা ডানের লাইটটা, ডান ডান, এই লাইটটা অফ করে দাও তো। ওকে, একজন লিখছে টেলিগ্রাম আবার বোঝান। টেলিগ্রাম কোথায় পাইলাম ভাই, টেলিগ্রাম তো নেই, টেলিকনফারেন্সিং বিষয়টা আছে। হ্যাঁ, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং আর টেলিকনফারেন্সিং মনে করতে পারো একটা সহোদর ভাই, দুই ভাই, একই মায়ের দুই ভাই, ভাই দুই রকম একটু। এটাতে ভিডিও একটা নতুন একটা ফিচার, আর এখানে জাস্ট ভিডিও ফিচারটা নেই টেলিকনফারেন্সিং এর মধ্যে। ওকে, আচ্ছা দেখেন আমরা নেক্সটে চলে যাচ্ছি। আর আরেকটা কথা মনে রাখবেন, এখান থেকে কিন্তু এমসিকিউ কিছু হবে, যে তথ্যগুলো আমি এখানে এক্সট্রা দিয়েছি সুন্দর করে পড়ে রাখবেন। দেখেন এই যে তার যে আবিষ্কারক, মানে জনককে, বিশ্বগ্রামের জনককে, তারপর মার্শাল ম্যাকলুহান, এই যে আমরা এটা জানি, এই নামটা, এই ব্যক্তির নামটা খুব সুন্দর করে মনে রাখবেন, এবং কত সালে উনি তৈরি, এটা হলো 1962, তাই না? এইটা মনে রাখবেন, এই সালটা ভালো করে মনে রাখবেন, এইগুলো আপনার এমসিকিউ এর জন্য অনেক ভালো কাজে দেবে আশা করি। ওকে নেক্সট, দেখেন নেক্সট আমরা পড়বো আরেকটা কথা বলি। দেখেন আমি প্রথমে আপনাদের একটা রোড ম্যাপের কথা বলেছিলাম, আমি কি বলছি যে প্রত্যেকটা অধ্যায়ের আমরা বেসিক একদম কনসেপ্ট যেগুলো আসলে পরীক্ষাতে আসার মতো, এই জন্য কিন্তু কোর্সটা একদমই শর্ট। কারণ আপনি বলতে পারেন যে ভাইয়া প্রত্যেকটা গল্প লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইন পড়াতে হবে, ভাই এটা তোমাকে কোনো অফলাইন টিচার না, আর এতে করে তোমার সময় ওয়েস্ট হবে। তুমি এখানে শর্ট টাইমে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে, এতে তোমার সিকিউ এমসিকিউতে এক বিন্দু মাত্র প্রবলেম হবে না। আর আমরা এইগুলো কমপ্লিট করার পর কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ এমসিকিউ সলভ করব, তখন দেখবেন যে প্রবলেম হয় কি না। ওকে নেক্সট দেখেন,
আমরা এখন পড়ব ভার্চুয়াল রিয়েলিটি। এটাকে আমরা শর্ট ফর্মে আমরা বলতে পারি কি ভাইয়া? শর্ট ফর্মে আমরা বলতে পারি ভিআর। ভিতে ভার্চুয়াল আর আর তে রিয়েলিটি। এবার আসেন এটার অর্থ আগে আপনাদের একটু আমি বুঝাই, ডিসকাস করি, তারপর এখানে যাচ্ছি। ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল শব্দের অর্থ কি? ভার্চুয়াল মানে হলো কৃত্রিম, মনে করো যে বাস্তব না এরকম টাইপের, আর রিয়েলিটি মানে হলো আবার বাস্তব। আমরা বলি না যে বাস্তবতা, তো মানে কৃত্রিম বাস্তবতা বিষয়টা এরকম যে আসলে বাস্তব নয়, বাট বাস্তবের মতো করে মানে প্রেজেন্ট করা হয়, এটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। আমরা একটু ভেতরে পড়ি, দেখেন ভার্চুয়াল রিয়েলিটি যেটাকে আমরা ইংরেজিতে শর্ট ফর্মে বলতে পারি ভিআর, সুন্দর করে মনে রাখবেন, হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা। কি নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা ভাইয়া? কম্পিউটার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা, যার মাধ্যমে মানুষ কৃত্রিম ত্রিমাত্রিক, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, যেগুলো আমি সার্কেল করবো এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক এটা মনে রাখবেন। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা, যার মাধ্যমে মানুষ কৃত্রিম ত্রিমাত্রিক পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এটি একটি সিমুলেটেড অভিজ্ঞতা, সিমুলেটেড অভিজ্ঞতা, সুন্দর করে মনে রাখবেন, যা ব্যবহারকারীকে ভার্চুয়াল জগতের একটি নিমগ্ন অনুভূতি দেয়। ভার্চুয়াল রিয়েলিটির ধারণা হলো, অর্থাৎ এটা তো বাস্তব না, বাট এমন ভাবে তোমাকে ফিল করাবে, অনুভব মানে অনুভূতি দেবে যে তোমার মনে হবে একদম বাস্তব, একদমই বাস্তব। ওকে, কি লিখছে ভাই? বই যে 11টা প্রধান উপাদান আছে এগুলো লাগবে না? দেখেন প্রধান উপাদান, হ্যাঁ 11টাই পড়বেন। এখন ধরেন আমি আপনাকে যদি কোনো পার্থক্য বলতে বলি বা বৈশিষ্ট্য, আপনারা এসএসসি লেভেলে যে পড়ে আসছেন যে বইয়ের মধ্যে থাকে 10টা 12টা, আপনি লেখার সময় কি আসলে 10টা 12টা লিখতে পারেন? লেখার সময় মেইন মেইন প্রধান প্রধান 7টা 8টা লেখা চলে আসে। তো এরকম মনে করতে পারেন যে ওই 11টা থেকে আমি ওখানে যে 7টা দেখিয়েছি, মনে করতে পারেন ওই 11টা থেকে এই 7টা বেশি গুরুত্বপূর্ণ, বা এই 7টা না লিখলেই হবে না, মানে লিখতেই হবে, এরকম বিষয়টা ভাবতে পারেন। আচ্ছা, কি লিখছে? আচ্ছা, ইয়েস, সরে গেছে। আচ্ছা, কোনো নেট প্রবলেম হলে আপনারা একটু জানিয়ে দেন। হ্যাঁ, কি লিখছে ভাই? এই গ্রুপের জন্য ইউটিউব চ্যানেলের কথা বলছিলাম। হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা এখনো ক্রিয়েট করা হয়নি, কিন্তু তোমাদের এই ভিডিওগুলো এখানে তো রেকর্ড থাকবে। আমি একটা ইউটিউব চ্যানেল খুব রিসেন্টলি খুলবো, খুলে তোমাদের জানাবো যে ওইখানে তোমরা ওই ভিডিওগুলো আপলোড করবো। হ্যাঁ, ওকে ভাই, এটা পেড ক্লাস লিংক আসবে কিভাবে? আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু আপনাদের অন্য কোনো ফ্রেন্ডকে মেনশন দিতে পারবেন না, মেনশন দিলেও তারা এখানে জয়েন হতে পারবে না, এটা প্রাইভেট গ্রুপ। হ্যাঁ, তাদেরকে শেয়ারও, মেসেঞ্জারে শেয়ারও করতে পারবেন না, তাদেরকে মেনশনও দিতে পারবেন না, এটা প্রথম কথা। ওকে, দেখেন তাহলে এবার আমরা ভার্চুয়াল রিয়েলিটির কিছু ধারণা দেখব। এটি প্রকৃত পক্ষে বাস্তব নয়, দেখেন এটি প্রকৃত পক্ষে বাস্তব নয়, কিন্তু বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম। মানে এই ভার্চুয়াল রিয়েলিটিটা, এই যে দেখো এখানে একটা সুন্দর চিত্র দেওয়া আছে, তোমরা মনে হয় এই চিত্রটার সাথে খুবই খুবই পরিচিত। এটা পড়লে মানে এটা একটা গ্লাস আমরা বলি, তাই না? তারপর হাতে গ্লোভস লাগে, এটা দিয়ে অনেক কিছু। তো তারপরে দেখো কানে একটা হেডফোন দিছে, তো এটা দিয়ে তাকে, সে ওইখানেই থাকবে, একটা রুমের মধ্যে থাকবে, বাট তাকে যদি আমি বুঝাইতে চাই, সাপোজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ভিডিও বা একটা থিম যদি তার সামনে দেওয়া হয়, মানে এটার মধ্যে যদি ইনপুট দেওয়া হয়, সে মনে করবে যে আয় হ্যাঁ সে পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আসে, মানে সে এরকম মারতে চাইবে, মনে হবে মরে যাচ্ছে, কান্না করবে, আবার কাউকে মারলে হাসি দিয়ে উঠবে, এরকম বিষয়টা। মানে সে ওই রুমের মধ্যেই থাকবে, আমার তোমার সামনেই বসে থাকবে, কিন্তু মনে হবে যে সে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতেছে, বিষয়টা এরকম হবে। হ্যাঁ, ওকে, দেখেন তাহলে এটা কিন্তু বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো। হ্যাঁ, তারপর দেখেন এটি একটি কল্পনা নির্ভর বিষয়, অনুভব করার ত্রিমাত্রিক অবস্থা, এই যে আবারও সেই ত্রিমাত্রিক চলে এসেছে। ওকে, তারপর দেখেন এটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা। তাহলে এটা কি নিয়ন্ত্রিত ভাইয়া? কম্পিউটার নিয়ন্ত্রিত। এতে প্রতিমা নির্মাণ ও সদ্যায়ন পদ্ধতি প্রয়োগ করা হয়। সুন্দর করে, প্রতিমা নির্মাণ এই কথাটা মনে রাখবেন, আর সদ্যায়ন এই কথাটা মনে রাখবেন সুন্দর করে। এটি ব্যবহারকারীকে ভার্চুয়াল জগতের একটি নিমগ্ন অনুভূতি দেখায়। ওকে, তারপর ভার্চুয়াল রিয়েলিটির কিছু ব্যবহার, যেমন বিনোদনে আমরা ব্যবহার করতে পারি, তারপরে বিভিন্ন যানবাহনের প্রশিক্ষণে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে,
দেখেন এর মধ্যে যে বিষয়গুলো আমি সার্কেল করেছি রেড কালার দিয়ে আন্ডারলাইন করব, মনে রাখবেন ওই বিষয়গুলো এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, বা আপনারা ওইগুলো এমসিকিউ ক খ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ঠিক আছে, ওকে আমরা কি নেক্সটে যাব? আচ্ছা, কি লিখছে ভাইয়া? ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা তাসিন, দেখো তো কোনো প্রবলেম হচ্ছে না ওইখান থেকে? ওইখানে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি? ওখানে টাচ করলে কিন্তু ক্যামেরা আবার পেছনে যাবে। আচ্ছা, একজন লিখছে স্যার কোন বই অনুসারে পড়াচ্ছেন, নতুন নাকি পুরাতন? দেখেন, আপনারা একটা নতুন বই নিয়ে বসবেন আর একটা পুরাতন বই নিয়ে বসবেন, দেখবেন যে পার্থক্যটা কি। ঠিক আছে, তো এই লেকচার গুলো দুইটা বইয়ের থেকেই সম্মিলিতভাবে নেওয়া, যেটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে, যেটা তোমার জন্য ভালো। মানে এমনও কিছু আছে যে পুরাতন বইয়ে ছিল, নতুন বই ওটা স্কিপ করছে, আবার নতুন বইয়ে আছে বাট পুরাতন বইয়ে নাই। এই জন্য দুইটা বইয়ের আলোকে এই লেকচার গুলো বানানো, এটা সবচাইতে বেটার হবে আপনার জন্য এই লেকচার গুলো পড়লে, আশা করি। ওকে, এখন কি ক্লিয়ার সবকিছু? আচ্ছা, নদী চৌধুরী বলছে স্যার পিডিএফ দেবেন না? হ্যাঁ পিডিএফ দেব, কিন্তু এখন না, পিডিএফ দেব পরে, তোমাদেরকে আমি জানিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ভয়েস আর ভিডিও আলাদা আলাদা, বুঝতে পারছি না। আচ্ছা, এটা কি নেটের জন্য হচ্ছে? আচ্ছা, এটা আমরা ইনশাল্লাহ আজকে যেহেতু শুরু করেছি, এরপর আমরা ইনশাল্লাহ ঠিক করার চেষ্টা করবো। আর কোনো প্রবলেম আছে কিনা জানাইও। হ্যাঁ ভাই, ক্লাসগুলো পিডিএফ কোথায় পাবো? পিডিএফ গুলো আমি দেবো, আমি প্রোভাইড করবো, বাট এখন না, কিছুদিন পর ক্লাসটা কয়েকটা হয়ে নিক। হ্যাঁ, কারণ এটার কিছু রিজন আছে, আমি তোমাদের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করব। ঠিক আছে, ওকে। তারপর দেখো আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট দেখো, ভার্চুয়াল রিয়েলিটির আমরা এখন কিছু ব্যবহার শিখব, এবং দেখো এই যে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র দেখে তোমরা ভার্চুয়াল রিয়েলিটির একদম বাস্তব, মানে আসলে ভার্চুয়াল রিয়েলিটি কি এটা খুব সুন্দর করে বুঝতে পারবা এই বিষয়টা। দেখো আমরা কিছু ব্যবহার দেখি, সেটা হলো বিনোদনে ব্যবহার হয়। কিসে ব্যবহার হয়? বিনোদন, যেটা আমি একটু আগে বললাম, ওটা তো একটা বিনোদন। তারপর তুমি বিভিন্ন জায়গায় দেখো যে আসলে সে রুমের মধ্যে থাকে, বাট তার সামনে, মানে এই গ্লাসটা দেওয়ার পরে তার সামনে এমন একটা কিছু নিয়ে আসা হয়, মনে হচ্ছে যে তাকে অনেকগুলো ভিলেন এসে মারতেছে। সে তখন কি করে? ওই রুমের মধ্যে থাকে, বাট এরকম এরকম মারতে চায়। তখন আমরা সাইড থেকে যারা দেখি তাদের কিন্তু একটা বিনোদন হয়। পরে যখন তাকে খুলে দেওয়া হয়, কিচ্ছু নেই, সব একটা কল্পনা ছিল। এটা একটা কল্পনা ভিত্তিক কিন্তু। হ্যাঁ, তো দেখো বিনোদনে ব্যবহার হয়। যানবাহন চালানো প্রশিক্ষণে, যানবাহন চালানো প্রশিক্ষণ মানে কেন, আমি এটা একটু ব্যাখ্যা করি। এটা সাপোজ তুমি প্রাইভেট কার চালানো শিখবা, এখন তোমাকে যদি রুমে বসে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শেখানো যায়, তাহলে কিন্তু আর যাই হোক অ্যাক্সিডেন্ট হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। তোমাকে যদি একদম মানে রিয়েল লাইফে যদি নিয়ে রাস্তায়, সাপোজ ঢাকার মধ্যে কোনো একটা রাস্তা যদি ছেড়ে দেওয়া যায়, কোথায় গিয়ে যে ধাক্কা লাগবে যা বলার মতো না, প্রশিক্ষণ অবস্থা। এই জন্য প্রশিক্ষণ অবস্থায় মানে বাস্তবে তো ব্যবহার করতে হবে বিভিন্ন মাঠ বা খোলা এরিয়াতে, কিন্তু ঘরে বসে আমরা চাইলে এই ভিআর ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই যানবাহন চালানো প্রশিক্ষণ আমরা করতে পারি। ওকে, তারপর দেখো শিক্ষা ও গবেষণা, চিকিৎসা বিজ্ঞানে আর ব্যবসা বাণিজ্যে। খুব সুন্দর করে এই পয়েন্টটা মনে রাখবেন। এইগুলো হলো কোথায় দরকার হয় জানেন? সিকিউ এর গ এবং ঘ নাম্বারে এগুলো দরকার হবে। শুধু বলে রাখছি, যখন আমরা সিকিউ এখানে দেখাবো, প্র্যাকটিস করবো, তখন দেখবেন যে ভাইয়া যে কথাগুলো বলছিল মিলে যাচ্ছে। ঠিক আছে, এগুলো সিকিউ এবং মানে সিকিউ এর গ এবং ঘ নাম্বারে খুবই কার্যকরী ভূমিকা রাখবে আপনাকে। ওকে, নেক্সটে যাচ্ছি আমরা। দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা শর্ট ফর্মে কি বলবো ভাইয়া? শর্ট ফর্মে আমরা বলবো এআই। এখানে দেওয়াই আছে এআই, এতে আর্টিফিশিয়াল আর আইতে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে কি আমরা জানি, বুদ্ধিমত্তা। আর আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম। আমরা বলি না যে মেয়েটা আর্টিফিশিয়ালি সুন্দর, ন্যাচারালি না, বা ছেলেটা আর্টিফিশিয়ালি সুন্দর, ন্যাচারালি না। আর্টিফিশিয়াল মানে হলো কৃত্রিম, মানে আল্লাহ তাআলা আমাকে যে চেহারা দিয়েছে, এটার মধ্যে মনে করো এটা একটু চিকন করলাম, মানে মেয়েরা যেটা করে, তারপর এটা একটু এটা করে, এটা বিভিন্ন রকম হবে, এটা হলো আর্টিফিশিয়ালি, মানে নিজের হাতে তৈরি করা কৃত্রিম। এটা বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ইন্টেলিজেন্স মানে হলো বুদ্ধিমত্তা, এটার অর্থ তাহলে আমরা বুঝে গেলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, তারপর দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
চিন্তা শক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত, কিন্তু একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। এই যে এই সংজ্ঞাটা আপনারা সুন্দর করে মনে রাখবেন। এই যে এখান থেকে মানে একটি এখান থেকে এই পর্যন্ত আপনারা সুন্দর এই পর্যন্ত মনে রাখবেন। মানে এই দ্বিতীয় লাইনটা থেকে, এই দ্বিতীয় লাইনের শুরু থেকে, এই কিন্তুটা বাদ দেবেন, কিন্তুটার পর থেকে, যে একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো। দেখো, যন্ত্র কি আসলে চিন্তা করতে পারবে? না, যন্ত্র চিন্তা করতে পারবে না। ওই যন্ত্রের মধ্যে যদি আমরা কিছু সফটওয়্যার ডেভেলপ করে কিছু ইনপুট দেই, মানে চিন্তা শক্তি বাড়িয়ে দেই, তাহলে সে কিন্তু চিন্তা করতে পারবে, কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন আমার মনে হয় আমি যদি আজকে পুরো ক্লাস শুধু যদি এআই নিয়ে কথা বলি শেষ হবে না। পুরো ক্লাস মানে 2 ঘন্টা 3 ঘন্টাও যদি আমি এআই নিয়ে কথা বলি শেষ হবে না। তো আরেকটা কথা বলি, আজকের ক্লাসটা আমরা একটু শর্ট করব। কেন? কারণ আমি এই টপিকসটা বোঝানোর পর আমরা আজকে একটু পুরো 6টা অধ্যায়ের 1-2 মিনিট একটু রোড ম্যাপ দেখবো যে কিভাবে আমরা ক্লাসগুলো গুছিয়েছি, কিভাবে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে, কোন অধ্যায়ে কয়টা ক্লাস রাখবো, কয়টা সিকিউ কয়টা, এগুলো একটু বুঝাবো। তো এই টপিকটা দিয়ে ইনশাল্লাহ আজকের ক্লাসটা আমরা শেষ করবো। তাছাড়া প্রত্যেকদিন ক্লাস কিন্তু আমরা ইনশাল্লাহ আমাদের কথা মতো 1 ঘন্টা প্লাস হবে। প্রত্যেকদিন আমাদের 1 ঘন্টা প্লাস করে ক্লাসগুলো হবে, কিন্তু আজকে একটু শর্ট হবে। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন, তাহলে এর আমরা কি বুঝবো? এআই। এবার আমি এআই এর কয়েকটা উদাহরণ দিই। প্রথম উদাহরণ দেব, মনে করেন যে কি দেওয়া যায়, চ্যাট জিপিটি, যেটা বর্তমানে মনে করেন ওই দিন আমি কোথায় যেন একটা নিউজে হঠাৎ করে, ওটা এখন ফেক নিউজ না রিয়েল নিউজ ছিল, বলতেছে যে চ্যাট জিপিটি নাকি কৃত্রিম চাঁদ তৈরি করবে, চাঁদ তৈরি করার বুদ্ধি দিচ্ছে, এটা করতেছে। তারপরে মানে আরো যেগুলো আসলে অভাবনীয়, আমরা কল্পনা করতে পারি না চ্যাট জিপিটি কত ক্ষমতাশীল একটা মানে একটা সফটওয়্যার বা একটা জায়গা। তুমি চাইলে আজকে একটু অ্যাপ্লাই করতে পারো। যারা এটা সম্পর্কে অবগত তারা তো অ্যাপ্লাই করো, আর যারা অবগত না তারা গুগলে গিয়ে সার্চ করবা চ্যাট জিপিটি, ঠিক আছে? ওইটা সার্চ করে দেখবা যে ওইখানে কিভাবে কাজ করে। তুমি যা লিখবা ওইখানে সেটা তোমাকে এক্সপ্লেন করে দিবা, যা চাইবা, মোট কথা যা চাইবা। অনেকে ভাবতে পারতো তাহলে গুগল আছে, বাট গুগলের চাইতে হলো চ্যাট জিপিটি আরো স্ট্রং, আরো স্ট্রং। হ্যাঁ, এইটাই হলো আমাদের একটা এআই। তারপর এআই এর আরো কিছু উদাহরণ দেই। মনে করো যে আচ্ছা, আর যত উদাহরণ আছে আমরা এর পরের স্লাইডে দেখি। দেখো, এআই আসলে এআই দিয়ে আমরা যে কাজগুলো করে থাকি মূলত সেই কয়েকটা কাজের এখানে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়েছি। প্রথমটা হলো ভার্চুয়াল, দেখো প্রথমটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট শব্দের অর্থ কি আমরা জানি? সহযোগী বা সহচর, মানে আমার সাথে কেউ একজন আমাকে অ্যাসিস্ট করবে। হ্যাঁ, মানে অ্যাসিস্ট মানে তো আমরা বলি যে পথ দেখানো, সহযোগিতা করা বা সাথী হওয়া। হ্যাঁ, এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে এই এআই দিয়ে, এআই হলো আমাকে অ্যাসিস্ট করবে, আমাকে সহযোগিতা করবে, এটা ভার্চুয়াল একটা অ্যাসিস্ট্যান্ট। তারপর দেখো স্বায়ত্তশাসিত যানবাহন। স্বায়ত্তশাসিত শব্দটার অর্থ কি জানো? যেমন আমাদের বাংলাদেশে স্বায়ত্তশাসিত ভার্সিটি যেগুলো, সেগুলো মনে করো যে সাপোজ তোমরা জানো যে আম কাঁঠালের তোমাদের ছুটি দেওয়া হয়, গ্রীষ্মকালীন ছুটি, রমজানের ছুটি, বিভিন্ন ছুটি। এই ছুটিগুলো সরকার নির্ধারণ করে দেয়, তারপর ওই স্কুলগুলো দিয়ে থাকে, প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুলগুলো দিয়ে থাকে। কিন্তু যেগুলো স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি, তাদের ওইখানকার যারা ভিসি তারা নিজেরা এই ডিসিশনগুলো নেয়। আমার প্রতিষ্ঠান কয়দিন খুলবে, কয়দিন বন্ধ হবে, আমি ছুটি রাখবো কতদিন, ছুটি কম রাখবো না বেশি রাখবো, এগুলো সে নিজে একা ডিসিশন নেয়। এগুলো স্বায়ত্তশাসিত। স্বায়ত্তশাসিত মানে আলাদা একটা পাওয়ার, নিজের একটা পাওয়ার। তো এখানে কি বলছে? স্বায়ত্তশাসিত যানবাহন, অর্থাৎ এআই এর মাধ্যমে আমরা স্বায়ত্তশাসিত যানবাহন ভাবে পরিচালনা করতে পারি। তারপরটা লেখা আছে স্বাস্থ্যসেবা। এআই এর মাধ্যমে কিন্তু আমরা স্বাস্থ্যসেবাও, এআই এর যদি স্বাস্থ্যসেবার আমি প্রভাব বলি তোমরা শেষ করতে পারবে না। দেখো, আমরা একটা পরীক্ষার কথা বলতে পারি, যেটা হলো আমরা ওই পরীক্ষাটার নামটা ভুলে গেলাম, ভেতরে যে ক্যামেরা পাঠানো হয়, এন্ডোস্কোপি নাকি, এন্ডোস্কোপি মেবি। এন্ডোস্কোপিতেও কিন্তু আমাদের এআই এর ভূমিকা রয়েছে, এআই এর ভূমিকা রয়েছে। আচ্ছা, কমেন্ট আসে না কেন? আচ্ছা, লিখছে চ্যাট জিপিটিতে কি জিএফ আছে 2টা? না, জিএফ পাইবা না ভাই, জিএফ বিএফ বাদ দিয়ে এভরিথিং পাইবা, সব কিছুই পাইবা তোমরা।
শুধু একবার ইউজ করে দেখো। হ্যাঁ, আমি আগে আসলে ইউজ করতাম না, ধরো বছর খানেক ধরে আমি ইউজ করি, বাট অনেক বেনিফিট পাইবা। তুমি একটা রিসার্চ করবা কোনো কিছু, ও তোমাকে হেল্প করবে। তুমি একটা কোম্পানি লঞ্চ করবা, ও তোমাকে হেল্প করবে। তুমি একটা কোডিং প্রোগ্রামিং পর্যন্ত ও তোমাকে হেল্প করতে পারবে। তো দেখো, তারপর নিরাপত্তা ও নজরদারি। নিরাপত্তা ও নজরদারির আমি একটা ছোট উদাহরণ দেবো, যেটা আমার গ্রামে প্রত্যন্ত এলাকায়, মানে আমি নিজে চোখে দেখেছি, যেটা আসলে শহরে হওয়ার কথা সেটা শহরে তো আছে, আমি গ্রামে একটা এআই এর এই যে নিরাপত্তা ও নজরদারি, এটা আমি বুঝাচ্ছি। মনে করো আমি একদিন হঠাৎ করে আমাদের গ্রামের থেকে মানে বাজারে যাচ্ছি সন্ধ্যার পর, তো একটা বাড়ির সামনে আমি যাওয়া মাত্র ওইখানে কোনো মানুষ নাই, কেউ নাই, আমি বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ওই বাসাটার সামনে দিয়ে হঠাৎ করে দেখি লাইট জ্বলে উঠলো। আমি ওই বাড়ির সামনে যাওয়া মাত্র লাইট জ্বলে উঠলো, অন হয়ে গেল। ওই বাড়িটা আমি যেই ক্রস করলাম, পিছনে তাকায় দেখি অন্ধকার, লাইটটা অফ হয়ে গেল অটোমেটিক, কোনো মানুষ এখানে নেই। এখন দেখো এটা কি একটা নিরাপত্তা নজরদারি, কেন আমি বলি। পরে আমি ওইখানকার লোকজনের কাছ থেকে শুনে দেখলাম, ওই বাড়ির তিনি ওই বাড়িতে যেন চোর না আসতে পারে বা নজরদারি রাখতে পারে, এই জন্য লাইট সবসময় অফ থাকবে। যেই একটা মানুষ, ওইখানে এমন একটা সেন্সর দেওয়া আছে, কোন একটা মানুষ ওই বাড়ির সামনে দিয়ে যাবে, লাইট জ্বলে উঠবে। ক্রস করবে, ওই বাড়িটা তুমি ক্রস করবা, লাইট অফ হয়ে যাবে। এইটা হলো মনে করো এআই এর একটা বড় একটা অর্জন, যেটা আমরা নিরাপত্তা ও নজরদারিতে ব্যবহার করতে পারি। এরকম আরো অনেক কিছু আছে, আমি মাত্র একটা তোমাদের বাস্তব উদাহরণ দিলাম। তারপর দেখো অনলাইন বিজ্ঞাপন। তো জানোই যে এআই এখন অনলাইন বিজ্ঞাপনে সেরা, মানে সেরা মানে সেরা। ধরো আমি আমার একটা বিজ্ঞাপন বানাবো, ধরো তোমাদের কোর্সের একটা বিজ্ঞাপন বানাবো, বিজ্ঞাপন তো আমরা সবাই বুঝি, অ্যাড রান যেটাকে বলি। আমি কিন্তু চাইলে কোনো মানুষ লাগবে না, আমার কোনো মডেল মেয়ে লাগবে না, আমি এআই এর মাধ্যমে কোনো মেয়েকে দিয়ে, মানে কোনো মেয়ের ভয়েসকে দিয়ে, মেয়েকে দিয়ে ডিরেক্টলি আমি এআই আমার ভাষাকে তার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারবো। দেখি সে তোমাদের সুন্দর করে এরকম কথা বলবে, মানে আমার ভয়েস গুলো তোমাদের সামনে এসে কথা বলবে, মানে ভিডিওতে তোমাদের মনে হবে যে আমি কথা বলছি, বাট সেটা একটা মেয়ে, মানে এরকম করা যাবে। তোমরা তো জানোই এরকম বিজ্ঞাপনে আমরা অনেক ব্যবহার করি বর্তমানে, এআই সবচেয়ে বেশি ব্যবহার করি, এআই মানে বিজ্ঞাপনে ব্যবহার করে থাকি। তো তোদের বইয়ের মধ্যে এই টপিক গুলো আরো 2-3টা অ্যাড করা আছে, আরো 2-3টা বেশি দেওয়া আছে, সেখান থেকে আমরা মাত্র এখানে 5টা দিয়েছি। তোমরা চেষ্টা করো প্রত্যেকটা টপিক বইয়ে যেটা বেশি বেশি দেওয়া আছে ওইটা সহ একবার পড়ে যাবা, বাট আমার এখানে যেগুলো থাকবে এগুলো হলো বেশি গুরুত্বপূর্ণ, মানে এগুলো দিতেই হবে, বিষয়টা এরকম। ওকে, এবার বলেন কারো এ পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, আজকে আমরা ইনশাল্লাহ আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত কমপ্লিট করে রাখলাম। নেক্সট ক্লাসে আমরা পরেরটা শিখব। এবার দেখেন, আমরা একটু প্রথমেই বলেছিলাম আমরা একটু 6টা অধ্যায়ের, আমাদের যে 6টা অধ্যায়, 6টা অধ্যায়ের কিছু রোড ম্যাপ শিখব, মানে একটু ধারণা দেব যে আমাদের কোর্সটা আসলে কিভাবে গোছানো হয়েছে। তোমরা জানো আমাদের ক্লাসটা হবে 3 মাসের মতো, 3 মাসের 2-1 দিন আগেও শেষ হয়ে যেতে পারে। ক্লাসটা হলো 30টি ক্লাস, 30টি ক্লাস, 3 মাসে 30টা ক্লাস হবে, প্রত্যেকটা মাসে 10টার মতো করে ক্লাস হবে। তাহলে প্রত্যেকটা মাসে যদি 10টা হয়, তাহলে তুমি ধরে রাখো সপ্তাহে, কোন সপ্তাহে আমরা 2টা নেব আর কোন সপ্তাহে 3টা নেব। এখন কথা হলো, অনেকে বলতেছে, অনেকদিন ধরে বলছে ভাইয়া রুটিন দেন, রুটিন দেন। এখন মনে করো এটা কি কোনো সরকারি পরীক্ষা যে আমি একবার রুটিন দিলে আর চেঞ্জ করার কোনো অপশন নাই? এটাও না, আবার না দিলেও না। অর্থাৎ তোমাদের আমি বলে রাখবো আমাদের প্রতি সপ্তাহের শনিবার প্লাস বুধবার, এই 2 দিন হলো পেইড কোর্সের মাস্ট বি ক্লাস হবে। তাহলে সপ্তাহে 2টা পাইলাম, মাস্ট বি হবে। কোন কোন সপ্তাহে এটার সাথে শুক্রবার যুক্ত হবে, শুক্রবার যুক্ত হবে, সেই সপ্তাহে আবার 3টা করে ক্লাস পাইবা। এখন কোন কোন সপ্তাহে যুক্ত হবে সেটা আমি অবশ্যই মিনিমাম একদিন না 2-3 দিন আগে তোমাদের আমি হোয়াটসঅ্যাপ, তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো সবাই, সেখানে আমি জানিয়ে দেব যে এই সপ্তাহে শুক্রবার একটা ক্লাস পাবা সন্ধ্যা 7টায়। যেই দিনই ক্লাস হবে সেটাই সন্ধ্যা 7টায়, মানে যেই দিনই ক্লাস হবে সেটাই সন্ধ্যা 7টায় হবে। আশা করি বুঝতে পেরেছো, এইটাই হলো রুটিন। তোমরা ধরে রাখবা একদম ফিক্সড, শনিবারে ক্লাস হবে, বুধবারে ক্লাস হবে, একদম ফিক্সড। কোন কোন সপ্তাহে শুক্রবারে অ্যাড হবে, ঠিক আছে? এবং আমাদের এই 30টি ক্লাস শেষ করতে
আমরা ধরে রেখেছি 3 মাস, এটার 5-6 দিন আগেও শেষ হতে পারে, এটার 5-6 দিন পরেও শেষ হতে পারে। কিন্তু তোমাদের যে কথা দিয়েছি ইনশাল্লাহ যে পুরো আইসিটিতে একদম সবাইকে একদম চাঙ্গা করে ফেলবো, অর্থাৎ তুমি নিজে এই টপিকগুলো অন্যকে পড়াতে পারবে। আমি কিন্তু অনেককে এইটাই বলছি, এটা যদি প্রমাণ না হয় তখন কোর্স শেষে ইনশাল্লাহ বলবো। আমরা যখন লজিক সার্কিট গুলো শিখবো, সরল গুলো করবো, সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো করব, তখন আসলে দেখবা যে মানে কতটা অ্যাট্রাকটিভ, তুমি নিজে অন্যকে পড়াতে পারবা ইনশাল্লাহ। তো আমরা এবার অধ্যায়টা নিয়ে কথা বলি। তাহলে এটা হলো রুটিন আমাদের, সপ্তাহে শনিবার আর বুধবার মাস্ট শিওর, একদম মানে এটা স্টেবল একটা রুটিন। এটার সাথে মাঝে মধ্যে শুক্রবার যুক্ত হবে, তবে এই শুক্রবার যে যুক্ত হবে এটা আমি 1-2 দিন আগে তোমাদের ইনফর্ম করে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। আশা করি বুঝতে পেরেছো কি লিখছে। ওকে, লিখছে ভাই আপনার মুখের মিলে না তো কি রকম ভাবে। আচ্ছা, এটা হলো আমাদের আজকে নেটওয়ার্ক জনিত মনে হয় একটা প্রবলেম, আমরা এটা আসলে প্রথমে খেয়াল করি নাই। এখন আমি এটা ঠিক করতে নিলে আমাদের আরো সময় চলে যাবে। তো ক্লাস করতেছি বাট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা আবার একটু বোঝান। আমি বই সামনে রেখে, আচ্ছা কালকে ক্লাস থাকবে? না, কালকে ক্লাস থাকবে না, কালকে তো শনিবার। হ্যাঁ অবশ্যই কালকে ক্লাস থাকবে, এটা আমি তোমাদের জানিয়ে দেবো, কিন্তু যেদিন ক্লাস থাকবে এটা জানিয়ে দেবো। তো এটা গেল হলো আমাদের রুটিনটা। এবার দেখো আমরা অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো রেখেছি সেটা একটু তোমাদের দেখাই। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 6টা হলো আমাদের আইসিটিতে অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে আমরা ক্লাস রাখবো হলো 3টা, দ্বিতীয় অধ্যায়ে ক্লাস রাখবো 3টা, মোট 6টা। এগুলো হলো বেসিক, একদম বেসিক ক্লাস, মানে বইয়ের যে টপিক গুলো এইগুলো। এমসিকিউ সিকিউ কিন্তু আলাদা, ওটা পরে দেখাচ্ছি। এখানে 3টা, এখানে 3টা। তৃতীয় অধ্যায়ে আমরা ক্লাস রাখবো 8টা, তৃতীয় অধ্যায়ে আমরা ক্লাস রাখবো 8টা, কারণ তৃতীয় অধ্যায়টা একটু মানে 2টা অংশে বিভক্ত, অনেক সময় লাগবে। চতুর্থ অধ্যায়ে আমরা ক্লাস রাখবো 5টা, চতুর্থ অধ্যায়ে আমরা ক্লাস রাখবো 5টা। তাহলে দেখো এখানে 3 3 6, 14 আর 5 19টা হয়ে গিয়েছে। পঞ্চম অধ্যায়ে আমরা ক্লাস রাখবো 6টা, সরি 6টা না, পঞ্চম অধ্যায়ে আমরা ক্লাস রাখবো 4টা, আর ষষ্ঠ অধ্যায়ে 2টা। এই মোট এখানে 25টা ক্লাস। দেখো 6, 14, 19, 23, 2, এই যে বেসিকের উপর হবে এই 25টা ক্লাস, একদম মানে এই 25টার মধ্যেই তোমাদের 6টা অধ্যায় ইনশাল্লাহ একদম কভার হয়ে যাবে, এই 25টা ক্লাস। আর বাকি থাকবে শেষের 25টা। এই 25টা, এই শেষের 5টা ক্লাস থাকবে বোর্ড কোশ্চেনের উপর, সিকিউ এবং এমসিকিউ। এই 5টা হবে আলাদা, এই 5টা রুটিন আপাতত দিলাম না, এই 5টা আলাদা একটা ক্লাস হবে। এই 25টা পাবা তোমরা একদম মূল বই থেকে, মূল বইয়ের প্রত্যেকটা টপিকস থেকে। তো আশা করি রুটিন সম্পর্কে এবং লেকচার সম্পর্কে আসলে কিভাবে আমরা বুঝেছি এগুলো সম্পর্কে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো আজকে প্রথম ক্লাস হিসেবে আমরা কোর্সে ভর্তি হওয়ার আগে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা, আচ্ছা আমাদের ওইখানে লেখা আছে কোর্সের বিষয়ে, কোর্সের যে মূল লেখাটা প্রত্যেকে দেখবা, ওইখানে লেখা আছে ক্লাস ডিউরেশন 1 আওয়ার প্লাস, মানে 1 ঘন্টা প্লাস দেওয়া আছে। 1 ঘন্টা প্লাস মানে কোনো দিন যেদিন আমি সংখ্যা পদ্ধতি শিখাবো ওই দিন লাগবে 1.5 ঘন্টা 2 ঘন্টা। আর এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়গুলো ছোট ছোট, এই অধ্যায়গুলোতে 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট এরকম হয়ে শেষ হয়ে যাবে। 3 অধ্যায় 4 অধ্যায় যখন করাবো তখন দেখবা যে ক্লাসগুলো 1.5 ঘন্টা হবে, 2 ঘন্টা হবে, 2.5 ঘন্টা, মানে 2 ঘন্টা প্লাসও হতে পারে। তো ম্যাক্সিমাম ক্লাস ইনশাল্লাহ 1 থেকে 1.5 ঘন্টা হবে, ম্যাক্সিমাম ক্লাসগুলো হবে 1 থেকে 1.5 ঘন্টা। ওকে, 30টা ক্লাসে সব ক্লিয়ার সম্ভব কি? একজন লিখছে সম্ভব হবে কি হবে না সেটা শেষ করার পর, 30টা ক্লাসে শেষ করার পর ইনশাল্লাহ বলবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর যারা আমাদের 25 সালের স্টুডেন্ট ভর্তি হয়েছে আমাদের সাথে, তাদের ইনশাল্লাহ টেস্ট হবে ফেব্রুয়ারিতে হওয়ার কথা ম্যাক্সিমাম কলেজে। তো ইনশাল্লাহ টেস্টের আগে আমাদের 70-80%, মানে 80-90% পড়া কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা 26 ব্যাচ আছে তাদের তো কোনো প্যারাই নাই, তাদের তো ফার্স্ট
ইয়ার পরীক্ষার আগেই, অনেক আগে শেষ হয়ে যাবে। আমাদের এই কোর্সটি চলবে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত, সেটা মার্চের 2-1 দিন যেতে পারে, আবার ফেব্রুয়ারির মধ্যেও শেষ হয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন, জাস্ট 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আমরা একটা কিউএনএ করব, জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা শেষ করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আরেকজন লিখছে, প্রতীক চক্রবর্তী লিখছে, ভাই কোন বই থেকে পড়াবেন? তোমরা দুইটা বই, পুরাতন এবং নতুন, দুইটা বই কাছাকাছি নিবা, নিয়ে দেখবা দুইটা মধ্যে কোনো পার্থক্য নয়, খুবই কম পার্থক্য, খুবই কম পার্থক্য, ঠিক আছে? আমি যে অফলাইন ব্যাচ পড়াই, মানে একটু আগে যে অফলাইন ব্যাচ পড়ালাম, তাদের কিন্তু 26, তারাও 26 ব্যাচ, তাদের কিন্তু নতুন বই দেখে পড়াই। আর আমাদের এই লেকচারগুলো দুইটা বই থেকে মিলে একসাথে করানো হয়েছে, যেটা তোমাদের জন্য সবচেয়ে ভালো। একই, খুব বেশি পার্থক্য নাই, একই লেকচারগুলো। ওকে, কে কোন কলেজের ভাই যদি জানা যাইতো? হ্যাঁ অবশ্যই, কে কোন কলেজের তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, আর একটা কথা, অনেকে দেখবা এই টপিক যখন আমি পড়াবো, অনেকে বলবে ভাই আমার এই টপিক তো নাই, অনেকে বলবে ভাই আমার এটা আছে। এগুলো ঘাবড়ানোর বিষয় নাই। কিছু কিছু কলেজে আমি পড়াচ্ছি এইচএসসির জন্য, আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য পড়াচ্ছি না। কিছু কিছু কলেজে কোনো কোনো টপিক ফার্স্ট ইয়ারে নির্ধারণ করে দেওয়া হয়, কোনো কোনো টপিক সেকেন্ড ইয়ারের জন্য নির্ধারিত করে দেওয়া হয়। কিন্তু দিন শেষে এইচএসসি পরীক্ষাতে যখন তুমি বসবা, তখন কিন্তু পুরো বই, তখন কিন্তু কোনো সিলেবাস নাই, কোনো টপিক কোনটা আছে কোনটা নাই এগুলো দেখার বিষয় নাই। এগুলো কিন্তু না, তোমাদের স্যাররা ভাবতেছো স্যাররা যেগুলো দাগা দিতেছে সেগুলো তো এখানে আছে, কোনোটা বেশি আছে কোনোটা নাই, এটা কথা নাই। কথা হলো এইচএসসির জন্য তোমার পুরো বই কিন্তু পড়তে হবে। তো আমাদের লেকচার গুলো পুরো বই থেকে, কোনো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখানে আমরা ভাগ করি নাই, ঠিক আছে? তো আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর হলো, সবাই আপাতত তোমাদের কলেজের নামটা, আর প্রত্যেক দিন তোমরা বিশেষ করে একবার হলেও রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজটা চেক করবা, যে আমি ওইখানে কোনো ক্লাসের আপডেট বা কোনো কিছু দিয়েছি কিনা। জাস্ট হোয়াটসঅ্যাপের মেসেজটা প্রত্যেকদিন রাতে একবার চেক করবা, যে কোনো আপডেট অ্যানাউন্সমেন্ট দিলে আমি ওখানে দিয়ে দেবো, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর চেষ্টা করবো আমরা পরবর্তী ক্লাসে আমাদের যেন লিপসিং এর সাথে সাউন্ড মেলে। এটা নেটওয়ার্কের জন্য যে একটা প্রবলেম ছিল, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এটা থাকবে না। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।